26-এর নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে। বিশেষ করে প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে একেবারে প্রার্থীরা বাড়িতে চলে যাচ্ছেন। পুরোপুরি নির্বাচন জমজমাট হয়ে উঠেছে। আমরা আজকে ঢাকা 6 নিয়ে আলোচনা করতে চাই। ঢাকা 6-এর মূল যে জায়গাটা, এটি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 34, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45 এবং 46 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। সেখানে সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতোয়ালির আংশিক থানা রয়েছে এবং সেখানে গেন্ডারিয়া, সিদ্দিক বাজার, ফুলবাড়িয়া এবং নাজিরা বাজার, এই 4টি এলাকার মাঝখানটায় যেই জায়গাটা রয়েছে, দীর্ঘদিন এটা পুরনো ঢাকা বলে আমরা এটাকে চিনি। এবং সেখানে নানান রকমের সংকট, এত রকমের সংকট, এবং সংকট বলে ওই এলাকার মানুষ যদি এই অনুষ্ঠান দেখে থাকেন আপনারা বলবেন যে কি সংকট সেখানে নাই। ঢাকার যত রকমের সংকট আছে তার সবটাই এখানে বিদ্যমান। আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার তিনি সেখানে গিয়েছিলেন এবং তিনি ওখানকার যারা গুরুত্বপূর্ণ প্রার্থী, যারা এই নির্বাচনে ভোট করবেন, ভোট করছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ইতিমধ্যে আলোচিত, তাদের সাথে তারা কথা বলেছেন। সিফাত, ওখানে যাবার পর কি জিনিস আপনি দেখলেন সেটা আপনার কাছ থেকে শুনবো। তার আগে বলি যে এই আসনটা আসলে কেন গুরুত্বপূর্ণ। এই আসনটায় ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব আছে। এখানে ঘনবসতিপূর্ণ বৈচিত্র্যময় ভোটার আছে। আপনি গেলে বাংলাদেশকে যেভাবে মানুষ চিনে, বাংলাদেশে কোনো একজন ফরেনার যদি বাংলাদেশে আসে তাহলে তাকে ঢাকাকে চেনাতে ওই এলাকায় নিয়ে যাওয়া হয়। এখানকার রিক্সা, এখানকার যানজট, এখানকার ঘিঞ্জি পরিবেশ, এখানকার যে পাইকারি বাজারগুলো, এইটা দেখলে বাংলাদেশকে একটা গরিব, একটা মানে ঝুঁকিপূর্ণ, একটা অসহায়, কিচ্ছু করার নাই এরকম একটা জায়গা বোঝানোর জন্য এই জায়গাটাকে দেখানো হয়। সিফাত, এই জায়গায় যাওয়ার পর এখানকার প্রধান সমস্যাগুলো নিয়ে আপনি কথা বলেছেন, মানুষের সাথে, ভোটারদের সাথে কথা বলেছেন। যদি আপনার কাছ থেকে শুনি এই এলাকা সম্পর্কে। আমি যখন ঢাকা 6 আসনে, আপনি বলছিলেন 34 থেকে 46, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই 11টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 6। আপনি গাড়ি দিয়ে যান, রিক্সা দিয়ে যান, কিছু কিছু জায়গায় গাড়ি ঢুকবে না, রিক্সাও যাবে না। তো এই জায়গাগুলোতে আপনি যদি একেবারে চোখ মেলেন, প্রথমে দেখবেন বহুতল ভবন একটার পর একটা গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, কিন্তু ঝুঁকিপূর্ণ। এই কিছুদিন আগেই একটা ভূমিকম্প হলো, দেয়াল ধসে একজন মেডিকেল শিক্ষার্থী সহ 3 জন মারা গেছে এই এলাকায়। কিন্তু তার মানে এখানে বহুতল ভবন বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। রাইট। আপনি তারপরে সরুগুলি হচ্ছে, আমি যেটি বলছিলাম, পায়ে হেঁটে যেতে হবে। কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা হওয়ার কারণে সেখানে পায়ে হেঁটে যাওয়ার অবস্থা নেই। বুড়িগঙ্গার ঠিক পাশে যত রকমের ময়লা, একদম আমার মনে হয় সবই দৃশ্যমান হয় এই জায়গাটায়, এই অঞ্চলটায় গেলে। বুড়িগঙ্গার ঠিক পাশে একদম আমরা সেখানে পয়ঃনিষ্কাশন কিংবা ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো থাকার কথা ছিল, পানি সরে যাওয়ার কথা ছিল। কিন্তু এই বুড়িগঙ্গা বাবুবাজার থেকে যে রাস্তাটা আপনার সদরঘাট পর্যন্ত গেছে, বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে একদম বুড়িগঙ্গার কোল ঘেঁষে সেখানে বিশাল ফলের বাজার, মঞ্জুলের পার্ক। মানে আমার কাছে, আমার স্মৃতিতে শুধু যখনই আমি এই রাস্তাটা দেখে আমার কাছে মনে হয় যে এইরকম একটা রাস্তা বাংলাদেশে হয়। মানুষ, ঠেলা গাড়ি, রিক্সা, ওখানে হাঁটা ছাড়া আর বিকল্প। এবং আপনি যে হাঁটবেন, একদিন ফুটপাত নেই, পায়ে একটা রিক্সা মোটামুটি মেরে দিয়ে চলে গেল। আমরা এই এলাকার কার সাথে আপনি কথা বলার সুযোগ পেয়েছেন? আমরা একেবারে সব শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। রিক্সা চালককেও পেয়েছি, যেমন কলেজ শিক্ষার্থীকেও পেয়েছি, আমরা পেয়েছি গৃহিণীকেও পেয়েছি, একজন ক্ষুদ্র ব্যবসায়ীকেও পেয়েছি। আচ্ছা, এখানকার মোট ভোটার প্রায় 3 লাখ। পুরুষ ভোটার 1,50,000-এর মতো, নারী ভোটার 1,35,000-এর মতো। এখানে যে জিনিসটা উল্লেখযোগ্য, যেমন এই এলাকার কথা যদি মনে পড়ে, আমি তখন 2010-এ আমরা সাংবাদিকতা মাত্র শুরু করেছি, সেই সময় একটা দুর্ঘটনা দেখেছিলাম, নিমতলির দুর্ঘটনা। একদম সম্ভবত নিমতলের ট্র্যাজেডি এলাকা। সেই সময় এটা নিয়ে হট্টগোল, শোরগোলের শেষ নাই, কারণ সেই সময় প্রায় 150 মানুষ মারা গিয়েছিলেন। আমি সেই রাতে সেখানে উপস্থিত ছিলাম এবং আমার এখনও সেই দগদগে আমার স্মৃতিতে, যে যখন একটার পর একটা লাশ স্তূপ দেওয়া হচ্ছিল, আমি একটা লাশ ধরতে গিয়ে যখন আমিও ওনাদেরকে সাহায্য করছিলাম, একজন রিপোর্টার হবার পরও, কারণ অসহায় অবস্থা, আমি একজন মানুষকে ধরছিলাম, আমার হাতে, তার মানুষের এই জায়গাটায় আমার হাতে সেই মানুষের মাংস উঠে আসছিল, কয়লা হয়ে গেছিল, মানে সেটা এখনও আমি কোনোদিন এটা ভুলবো না। তো সেই এলাকায়, সেই জায়গায় কি কোনো, এই যে 2010 সালের নিমতলির অগ্নিকাণ্ড, তারপরে
এইটা মানে আমার চোখে আমি কোনোদিন এটা বলবো না। সেই সময় পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরানোর মানে হুলস্থুল, টেলিভিশন পত্রিকায় সব জায়গায় আমরা নিউজ করলাম যে এখান থেকে সরাতেই হবে, মুন্সিগঞ্জে নেওয়ার কথা ছিল। এবং নেওয়া হয়নি। তারপর কোনো ধরনের কোনো পরিবর্তন কি আছে? একদম না। আচ্ছা, আমরা একটু দেখে আসতে চাই এই আসনে কারা কারা প্রার্থী উল্লেখযোগ্য। বিএনপি থেকে ইশরাক হোসেন এবং জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়া আরও 5 জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে শেষ পর্যন্ত প্রার্থিতা করছেন। আপনি কার কার সাথে কথা বলেছেন? আমরা সাধারণ মানুষের সাথে প্রথমে তো কথা বলেছি। তারা যেটি বলছে যে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে এই জামায়াতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান এবং বিএনপির প্রার্থী 10 দলীয় জোটের তো আব্দুল মান্নান, বিএনপির রয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আচ্ছা, তাদের জনের মধ্যে শুনতে চাই মানুষের কথা। আমরা সাধারণ মানুষের কথা শুনতে চাই। আগেই তাদের সাথে আমরা কথা বলেছি এবং যেটি বলছিলাম আপনাকে, সব শ্রেণী পেশার মানুষের সাথে আমরা কথা বলার সুযোগ হয়েছে। পানির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, চলাফেরা যায় না, চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, কোনো নিরাপত্তা নাই। 2000 টাকা থাকলে কাটিয়ে নিয়ে যায় না, এখানে বসায় দেয়। এমপি তো এই যে এমপি আর আমার যে বয়স, এরা তো পোলাপান, এরা এমপি হইয়া সংসদে যাইয়া এরা কি করবে? কিছু করতে পারবে না, এরা কথা করতে পারবে না, এরা বড় বড় রাষ্ট্রে যাইতে পারবে না। আমি তো ভোট দেবো না। সব জিনিসের দাম একটু বাজারে বেশি, যে আয় করি এর থেকে ব্যয় বেশি হয়। আমরা সুন্দর একটা বাংলাদেশ সুন্দরভাবে চলতে পারি, যাতে এটাই আমরা চাই। এমপি হলে তো এই যে ভোট আসলে হেরা আসে, বুঝলেন? ভোটের পরে তার এদেরকে দেখা যায় না। কথাটা বুঝলেন আপনি? এই সিস্টেম তো এটা, হেরা বলবে একটা, করবে আর একটা। কথাটা বুঝলেন আপনি? আমার আইসা বলবো আমাকে লাগে এটা করবে সেটা করবো, কি সব কিছু করে বলাবো, কিন্তু ভোট হয়ে গেলে হ্যাঁ পরে আর দেখা যায় না। কথা কেউ রাখে না, কেউ রাখে নি। কি আপনি প্রধানমন্ত্রী রাখেন আর এমপি রাখবো কি? দিন দিন উন্নত হচ্ছে, উন্নত দরকার। সব জায়গায় আশেপাশে উন্নত হচ্ছে, এখানেও একটু উন্নত দরকার। এই বাংলাদেশের সম্ভবত সবচাইতে কমন প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে নির্বাচনে, যে নির্বাচনের সময় তারা ভোট চাইতে এখন যা প্রতিশ্রুতি, হ্যাঁ চাচা ভাতিজা এই ভাই ব্রাদার যত কিছু বলবে, তেল দিবে, পরবর্তী তার খোঁজ থাকে না। আমরা একটু মানে আপনি তো কথা বলেছেন, ইশরাকের সাথে কথা বলেছেন। আমরা দুজনের সাথে কথা বলেছি। তারা কিছুক্ষণ আগে যেটি বলছে, এরা সবাই প্রবীণ এবং দুজন ক্ষুদ্র ব্যবসায়ী আছে। তাদের আসলে এই আক্ষেপ নিয়ে প্রশ্ন করেছিলাম যে তারা আসলে নির্বাচিত হলে কি করতে চান, তারা নিজেরা আচ্ছা কি করতে চান, এবং পাশাপাশি প্রার্থীদেরকে প্রশ্ন করেছিলাম যে তারা এটিকে আসলে তাদের কান পর্যন্ত এই তাদের অভিযোগগুলো পৌঁছায় কিনা জিজ্ঞেস করেছিলাম। সেটা আমরা শুনতে পারি। আপনারা জানেন যে পুরান ঢাকায় এখানে অনেকগুলো ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এর মধ্যে কয়েকশো ভবনকে অনেক আগে থেকেই চিহ্নিত করা হয়েছিল এবং আমাদের পক্ষ থেকে ইতিপূর্বে সরকারের সময় আমাদের পক্ষ থেকে বারবার বিভিন্ন মহলে জানানো হলেও কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকায় পরপর কয়েকটি ভূমিকম্প হয়ে যায় এবং তার ফলে প্রথম যেদিন ভূমিকম্প হয় সেদিন একটি ভবনের থেকে একটি ওয়াল হেলে পড়ে একজন নিহত হন। তো তার পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি যে রাজুক থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, তারাও বেশ অনেকগুলো ভবন চিহ্নিত করেছে, 100-র উপরে হবে আর কি। তো আমাদের পরিকল্পনা হচ্ছে যে যত পুরনো ভবন রয়েছে, জরাজীর্ণ ভবন রয়েছে, যেগুলা বসবাসের অযোগ্য, আপনার যে সেফটি কোড অনুযায়ী, বিল্ডিং কোড অনুযায়ী, সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী যেগুলো বসবাসের অনুযোগ্য, সেগুলোকে অবিলম্বে আমরা পুনর্বাসন করার মাধ্যমে এই সমস্যাটি আমরা নিরসন করতে চাই। আমি এখানে কাজ করার স্বার্থে আমি দেখেছি যে সব দিকে অনেক প্রবলেম, যেরকম ঝুঁকিপূর্ণ ভবন আছে, সেখানে যানজট সমস্যা আছে, চাঁদাবাজির সমস্যা আছে, মাদকের সমস্যা আছে, গ্যাসের সংকট আছে তীব্র আকারে, এরকম অনেক ধরনের কাজ আছে। সোয়ারেজ লাইনের পানি অল্পতেই, মানে এখন বৃষ্টি নাই, তাও আপনি অনেক গলির ভিতরে যেয়ে দেখবেন যে পানি উঠে যাচ্ছে একটু চাপ হলেই। তার মানে হচ্ছে পরিকল্পিত উন্নয়নটা এখানে হয় নাই। আমি এটার জন্য যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে টোটাল একটা মাস্টার প্ল্যান তৈরি করে, কোনোটা শর্ট টার্ম, কোনোটা মিড টার্ম, কোনোটা লং টার্ম পরিকল্পনার মাধ্যম দিয়ে আমরা এটা বাস্তবায়ন করতে চাই। এই ক্ষেত্রে আমরা
সাধারণ মানুষ, পঞ্চায়েতের নেতা, সিভিল সোসাইটির মানুষদেরকে ইনভলভ করে এই সমস্যাগুলোর সমাধানে জনসচেতনতা তৈরি করে সরকারের যতগুলো এজেন্সি এর সাথে যুক্ত আছে তাদের সাথে সমন্বয় করে স্টেপ বাই স্টেপ আমরা এই সমস্যাগুলো সমাধান করব। তো ঝুঁকিপূর্ণ ভবনের কিছু চিত্র আমরা একটু দেখতে চাই। এখানে গেলে আসলে এই চিত্রগুলোই মানুষের চোখে পড়ে। এটা 80% বাড়ির চিত্র এটাই, 80%। 80%। এবং এই যে ভবনটি দেখছেন, এই ভবনগুলোর নিচতলা একটা সময় ছিল, এই নিচতলা এখন বসবাসের অনুপযোগী। দেখতে পাচ্ছেন দেয়াল ধসে পড়ে মারা যাওয়ার ব্যাপারও আছে, আহত হওয়ার বিষয়গুলো দেখা যাচ্ছিল। তো যেগুলো নতুন বাইরে রং করা, কিন্তু ভেতরের অবস্থা কিন্তু ভালো না। আচ্ছা, এগুলো আসলে রিপেয়ার করা। আমরা যেগুলোতে গিয়েছি বেশিরভাগ একবার 80% বলছে, 20% মালিকানা কিংবা ডেভেলপার দিয়ে তাদের পরবর্তী সময় করা হয়েছে, কিন্তু বাকিগুলো মানে আপনার জাস্ট হচ্ছে উপরে প্রলেপ দেয়া, একদম দেখতে একটু সুন্দর করার চেষ্টা করা, ভেতরে জরা যাবেন যা ছিল তাই একদম তাই। তো আমরা আসলে ঢাকার এই আসনটাকে, মানে আমরা ঢাকাকে চিনতাম যে 1600 খ্রিস্টাব্দের দিকে ঢাকার যখন গোড়াপত্তন হয় তখন এই ঢাকা বলতে এই জায়গাটুকুই কি আমরা শুনেছি, বইতে পড়ি। শহর বলতে এইটুকুই। এই ঢাকা 6 আসনে ওয়ারি, যেটাকে পুরান ঢাকার মূলত বলা যায় অভিজাত শ্রেণীর মানুষজন কিংবা ইংরেজ যারা ছিল তারা এসে এখানে থাকতো আর কি। সেই জায়গাটাকে আসলে মানে ঢাকা যে অপরিকল্পিত একটা শহর, এই অপরিকল্পনা আসলে এই আসনের মানুষ যারা, তারা একদম আমার মনে হয় হাড়ে হাড়ে টের পায়। একদম। এইখানের অন্যতম বড় সমস্যা দর্শক, যে এইখানে ভোটার দেখলাম আমরা ধরেন 3 লাখের মতো, আসলে এখানকার বসবাস কত হবে যদি এই এরিয়া ধরা হয়? এখানে বসবাস 15 লাখের মতো, 12 থেকে 15 লাখ। অর্থাৎ এখানকার ভোটারের সংখ্যা কম, কারণ এখানে ঢাকার বাইরে থেকে মানুষ এসে এখানে আসলে বসতি গড়া, অথবা ভাড়া থাকেন, অথবা ব্যবসার কারণে আসছেন, অথবা চাকরি করেন। কিন্তু 12-15 লাখ মানুষ, আমার ধারণা আরো বেশি মানুষ এখানে থাকে। এটা পরিসংখ্যান বলছে 12 থেকে পরিসংখ্যান অর্থাৎ থাকে, কিন্তু ওখানে যে পরিমাণ মানুষের আনাগোনা, কারণ সারা বাংলাদেশের যত রকমের পাইকারি বিজনেস আছে সেটা হচ্ছে এই এলাকা। নৌপথের মানুষ যারা আসে আমরা দক্ষিণাঞ্চল থেকে 21টি জেলার, তারা কিন্তু এই সদরঘাট থেকে এই পথ ধরে আসে, অনেকে এখানে অস্থায়ীভাবেও থাকে। আবার আপনি সায়দাবাদ যদি বলেন, সায়দাবাদ থেকে যখন প্রবেশ করে ঢাকার প্রবেশ মুখ বলা হয়, সেটিও দক্ষিণের জেলাগুলোর মানুষজন এসে কিন্তু এই অঞ্চলে থাকে অস্থায়ীভাবে। তাতে অস্থায়ী মানুষের সংখ্যা কিন্তু আরও বেশি। আচ্ছা, যতবার আমি বরিশালে লঞ্চে গেছি কয়েকবার, 3-4 বার হবে, যে কয়বার আমি গিয়েছি আমি গাড়িতে বা রিক্সায় ওই পর্যন্ত পৌঁছাইতে পারিনি। আমার তার আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম সময়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওইখানে গাড়ি বাস যাতেই হোক, ওখান থেকে পায়ে হেঁটে আমার ওই পর্যন্ত যেতে। কারণ আপনারা যারা বরিশালের মানুষ, যারা এই রাস্তাটা চিনেন, যে এখানে এত বেশি রিক্সা, পায়ে হাঁটাও বেশিরভাগ সময় আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়। এই যে ইসলামপুর, আপনার বাবুবাজার, আপনার হচ্ছে ওই রোডগুলোর নাম কি, গ্যান্ডারিয়া পাশে এলাকা, পুরো একটা জায়গা আসলে এইরকম। আমরা আরো কিছু মানুষের অভিযোগ কথা শুনছিলাম, আমরা একটু দেখে আসি। যেমন এখানে কোচিং, আমাদের মেয়ে এখানে স্কুলে পড়তো, প্রায় তো 8 বছরের মতো এখানে আমি যাওয়া আসা করি। এখানে এত পানি জমে যায় যে এখানে যাওয়া আসা করাই যায় না, মানে ওরা আটকে যায়, ক্লাস করতে পারে না ঠিক মতো, কলেজ স্কুলে ঢুকলে পরে বের হতে পারে না। আমার প্রত্যাশা যে আমরা সবাই এখানে চলাফেরা করতে পারি, যখন পানি যে বৃষ্টি আসে তখন যে বৃষ্টির পানিটা না জমে, যেই আসুক তারা যে রাস্তাটা ঠিক করে দেয়, পানি যাওয়া আসার জন্য ড্রেনটা বড় হোক। একটুখানি গ্যাস আসে রাতে 10টা-11টার পরে আইসা আবার চলে যায়, গ্যাস থাকে না। এখন বর্তমানে যারা ক্ষমতা আসবে, আমরা এই প্রত্যাশাই করি যেন আমাদের এই সুযোগ সুবিধাগুলো যেন থাকে। আমাদের এখানে একটা মাঠ ছিল, ব্রাস ক্লাব মাঠ, এখন ওখানে আমরা একটু খেলতে পারতাম, জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এখন ওটা বন্ধ হয়ে গেছে, আমরা বিগত 2-3 বছর যাবত খেলতে পারতেছি না। ব্রাস ক্লাব মাঠটা যদি আমাদের হয়তো জনসাধারণের জন্য উন্মুক্ত করতো, মাত্র 2-1 দিনের জন্য, শুক্র শনি, অথবা মাত্র 2-1 দিনের জন্য করলে অনেক ভালো হতো, কিন্তু আশেপাশে কোনো মাঠ নেই। আমাদের বাসায় নারিন্দা, ওইখানে যেয়ে খেলতে হয়, আবার এদিকে আসলে খেলতে পারি না। খেলার মাঠ দরকার আমাদের, যেন খেলতে পারি আমরা। বড় বড় এমপি যারা আছে, এগো কাছে গেলে ফুটের পরে তার হেরা চিহ্নে নাম করে। আমরা চাই যে কোনো সরকারি আসুক,
আগের যে ফেসিবাদ সরকার গেছে এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমরা চাই বর্তমানে নতুন সরকার, যে কোনো একটা সরকার আসুক, আসলে আমাকে জনগণের দুঃখ দুর্দশা এটা জানি বুঝতে পারে। এমপিদের কাছে আমরা আহ্বান থাকবো এটুকুই যে আমাদের যেই এমপি নির্বাচিত এলাকার ভিতরে আসুক, তারা জানি জনগণের শান্তিমতো ঘুমাইতে পারে, শান্তিমতো রাস্তায় চলাফেরা করতে পারে, এইটাই আশা ভরসা, এটাই বড় কথা। একটা বাচ্চা তার অভিযোগ হচ্ছে যে এখানে খেলার মাঠ নেই। আসলে কি পুরো আসরে একটা খেলার মাঠ নেই? আমি বলি ধূপখোলা মাঠে একটা খেলার মাঠ আছে, তবে এটা উদ্ধার করা কিছুদিন আগ থেকে আছে। তবে তাদের অভিযোগ যে তার বাড়ির পাশে হচ্ছে ব্রাদার্স ইউনিয়নের একটা মাঠ ছিল, 4-5 বছর যাবত এই মাঠটা বন্ধ, এবং এটা নিয়ে তারা অভিযোগ যে আমাকে নিজে ডেকে বলতেছিল, আমি একটু বলতে চাই, আমি ভোটার না, কিন্তু আমার এটা দরকার, যে এমপি হোক আমার এটা দরকার। তখন আমি শুনলাম এবং আমি দেখলাম যে সরজমিনে গিয়ে সত্যি মাঠটা বন্ধ, বিশাল মাঠ, কিন্তু আশপাশের মানুষজন খেলতে পারছে না। দেখেন এই শ্রেণী আমরা যখন ভোটের আলোচনা করি তখন শুধু ভোটারদেরকে নিয়ে মাঝে মাঝে তাদের কথা শুনি। এটা এমন একটা ব্যাপার হয়ে গেছে, আনুষ্ঠানিকতা, শোনার জন্য শোনা, বলার জন্য বলা, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ভোট আসছে, আপনি আপনার কিছু একটা বলেন। আমরা মিডিয়াতেও গিয়ে তাদেরকে আসলে অনুরোধ করতে কিছু একটা বলেন, কারণ আমাদেরও প্রোগ্রাম চালাতে হবে, বললেই হবে, কিছু একটা বললেই হবে। আবার যে প্রার্থী সেও কেমন যেন বলার জন্য বলা, ঠিক আছে দায় সারবো, সেটা করবো, দায় সারা, যে হ্যাঁ একটা কিছু বলতে হবে তাই। কিন্তু আসলে শেষ পর্যন্ত ইমপ্লিমেন্টেশনের জায়গায় ওই যে একজন ভদ্রলোক উনি বলছিলেন যে শেষ পর্যন্ত আসলে এখানে কিছু হবে না, এবং উনি বলেই ফেলছিলেন যে আমি তো ভোটই দিতে যাব না। এক মানুষের অসহায়ত্ব কোন পর্যায়ে গেছে, একটা বাচ্চা তো বলছে যে আমার ভোট নাই, আমার এই বলাতে কিছু যায় আসে না হয়তো রাষ্ট্রের, কিন্তু আমি যে অসহায় এই জায়গায়, আমি খেলতে চাই, আমি বড় হতে চাই, এই জায়গাটায় তো বলার কোনো জায়গা থাকতে হবে, এই বলার প্ল্যাটফর্মটাও নাই। একদম আমাকে তাই বলছিল যে আপনি যারা এভাবে বলছিল যে এমপি যেই হবে ইশরাককে গিয়ে বলবেন, কিংবা যে এমপি হবে, আর নাম বলতে পারছিল না, কিন্তু তাকে যে যাতে বলে ব্রাদার্স ইউনিয়নের মাঠটা যাতে খুলে দেওয়া হয়, সে খেলতে চায়, এটুকুই তার চাওয়া। আমরা এগুলো নিয়ে আমি ইশরাককে জিজ্ঞেস করেছিলাম এবং আর ডক্টর আব্দুল মান্নানকেও জিজ্ঞেস করেছিলাম। ফারবি, আমরা সেটিও হয়তো শুনতে পারি, একটু শুনে আসতে চাই। অবশ্যই। আমি দেখেন, এই ইতিপূর্বে আপনার ভবনের বিষয়ে আপনি যেটি বললেন সেটা কিন্তু একটা সাময়িক সমাধান। তাহলে এখানে যে অপরিকল্পিত নগরায়ন হয়েছে সেটা কি আমাদের অ্যাড্রেস করতে হবে। আপনারা জানেন যে এখানে যে বিল্ডিং কোড অনুযায়ী যেভাবে ভবন নীতিমালা, নির্মাণ নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী কিন্তু সব ভবন নির্মাণ হয় নাই, এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা। অরিজিনাল যে মাস্টার প্ল্যান ছিল সেইখানে যেই পরিমাণ ঘনত্ব থাকার কথা ছিল, যেই উচ্চতার বিল্ডিং নির্মাণের হওয়ার কথা ছিল, তার থেকে অনেক বড় বড় বহুতল ভবন নির্মিত হয়েছে, কিন্তু তাই সেই অনুযায়ী রাস্তা কিন্তু প্রশস্ত করা হয় নাই। তাই এখানে দীর্ঘমেয়াদে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে এখান থেকে বিকেন্দ্রীয়করণ করে পুরো অঞ্চলটাকে একটা নতুন পরিকল্পনার আওতায় এনে ঢেলে সাজাতে হবে। এবং আমি মনে করি যে আপনার ঢাকার উপর থেকে চাপ কমানো এবং আমাদের নগরকে বিকেন্দ্রীয়করণ করা এবং আমাদের এই অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন করে আশেপাশে স্যাটেলাইট কিছু টাউন নির্মিত করা উচিত, যার মাধ্যমে আমরা এই এলাকার যে ঘনত্ব সেটিকে কমিয়ে এনে আমরা এখানে একটা বাসযোগ্য নগরী করতে পারি। এটা আমাদের দীর্ঘমেয়াদের পরিকল্পনা। দেখেন, আমি যেটা বলেছি যে আপনি যখন আধুনিক মানের বিল্ডিং সবাইকে ইউনাইটেড করে করা শুরু করবেন, তখন কিন্তু আপনার রাজুক যে রুল আছে এটা আপনাকে মানতে হবে, তখন অটো রাস্তাগুলো বড় হয়ে যাবে। মানে এই বিষয়ে দুইজনই একমত যে এইখানকার যে ভবনগুলো আছে সেটা যেমন একদিকে অনিরাপদ, আর একদিকে আবার সেটা রাজুকের কোড মেনে হয়েছে সেটা বলারও সুযোগ নাই, কিন্তু তাদের ক্ষেত্রে প্রপার ব্যবস্থাও তারা নিতে পারে না। এই নিতে গেলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যে এখানে রাজনৈতিক হস্তক্ষেপ তৈরি হয়। এখানে এখন রাজনৈতিক হস্তক্ষেপের জায়গায় মবের কথা চলে আসে, সেই জিনিসটা তৈরি হয়। কিন্তু ভবিষ্যতে এই এলাকার মানুষ আসলে এই ধরনের কোনো সমাধান পাওয়ার আদৌ সম্ভাবনা আছে? না, যেটি বলছিল আমিও জিজ্ঞেস করেছিলাম যে তারা চাইলে এত বড় ঘনত্বের 12 থেকে 15 লাখ মানুষের বসবাসযোগ্য একটা জায়গা, সেটিকে চাইলে একদিনে বা সরু রাস্তার কথা বলছিল, রাস্তা প্রশস্ত করতে পারবে না। যখনই বিল্ডিং কোড মেনে, রাজুকের নিয়ম মেনে
ভবন করা হবে তখন রাস্তার দুপাশে এমনি জায়গা থাকবে, তখন প্রশস্ত হবে এবং সেটি উঁচু করে করা হবে, তাতে করে জলাবদ্ধতাও সৃষ্টি হবে না, সেটি বলছিল। তবে এটির জন্য যেটি তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, অফ ক্যামেরাও বলছিল যে এটার জন্য আসলে যেই ক্ষমতায় আসুক রাজনৈতিক সদিচ্ছাটা খুব বেশি জরুরি। প্রতিশ্রুতি তারা দিতে পারবে, কিন্তু রাজনৈতিক কেন্দ্রীয় সরকার থেকে যদি তারা প্রতিশ্রুতিবদ্ধ না হয় যে আমরা ঢাকা 6 আসনকে ধীরে ধীরে এখানে কোথায় কোথায় ঝুঁকিপূর্ণ ভবন সবচেয়ে বেশি চিহ্নিত করি, রাজুককে সাথে নিয়ে সিটি কর্পোরেশন যেহেতু দক্ষিণ সিটি, তারা না চাইলে এখানে বরাদ্দ হবে না। তো সিটি কর্পোরেশনের সাথে সমন্বিত উদ্যোগ যদি না নেওয়া হয়, কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা যদি না থাকে, তাহলে এগুলো শুধুমাত্র প্রতিশ্রুতি হিসাবে থাকবে। তো এই প্রতিশ্রুতি শুধুমাত্র না, তারা যেটি বলছে যাতে তার একটা জনগণের সরকার করতে চায়। দুই প্রার্থী বিপরীত দলের, কিন্তু তারা এই একই ধরনের কথা বলেছে। ওকে, 26-এর নির্বাচনে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর। আপনারা দেখছেন 26-এর নির্বাচন। 26-এর নির্বাচনে আজকে আমরা ঢাকা 6 নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে আছেন সিফাত শাহরিয়ার। জলাবদ্ধতা নিয়েও আমরা দেখলাম যে অনেকের অভিযোগ ছিল, কি বলছেন দেখি, আমরা একটু দেখে আসি। ড্রেনের লাইন কাজ করে মনে করেন যখন কাজটা করে এরপরে যে আবর্জনাগুলো থাকে এগুলো তো আর রিটার্ন নিয়ে যায় না। মেন সমস্যা হইলো কাজ করতেছে, কাজ করে ভালো, বাট ধরেন এই কাজ করলাম আমি, ময়লাটি থাকলো, এই ময়লাটি নিলাম না, তাহলে তো আবার যে ওই জায়গায় চলে গেল, তাহলে ড্রেনটা তো আর ক্লিয়ার হইলো না। এইভাবেই হচ্ছে। ড্রেনের ম্যানুয়াল হলগুলো আছে, ওগুলা এরকমভাবে লাগানো হয় না যেটা কেউ চাইলে উঠাইতে পারে না, স্বাভাবিক সাধারণভাবে লাগায় যায়। হিরুঞ্চি অথবা যারাই দুষ্কৃতিকার আছে ওরা উঠেই নিয়ে যায়। হিরুঞ্চি এটা নিয়ে বিক্রি করতে পারছে বিধায় সে একাধিকবার নিয়ে বিক্রি করে, কিন্তু তারা করতেছে আমাদের কারণে। আমরা ব্যবসায়ীরা ওগুলা কিনছি বিধায় তারা নিয়ে বিক্রি করছে। নারীদের নিরাপত্তা দরকার আছে, কারণ এখানে মানে অনেক বেশি মানে প্রবলেম হয় নারীদের নিয়ে, সেফটি অনেক কম আছে, তাই স্টেপ নেওয়া দরকার। কিশোরগঞ্জ তো মোটামুটি সব জায়গায় আছে, এই এলাকাও আছে ভালোই। 8টা-9টার দিকে একটু নিরিবিলি হয়ে যায়, কারণ এটাই সামনে যে আসবে তার প্রত্যাশা একটাই, সব কিছু নিয়ে উঠিয়ে দেয়। এরকম যে আসলে মানে এদের অসহায়ত্ব, এই জায়গায় যেদের আর যাওয়ার জায়গা নাই কোথাও, একদম যাওয়ার জায়গা নেই। একদিকে হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবন, আরেকদিকে হচ্ছে এখন শুষ্ক মৌসুম। আপনি গেলে অবাক হবেন যে ড্রেনেজ ব্যবস্থা এত খারাপ, উপরে পানি জলাবদ্ধতা হয়ে আছে, স্কুলের সামনে জলাবদ্ধতা হয়ে আছে। কি বলছেন দেখি, আমরা একটু দেখে আসি। আসলে আমি আপনাকে বলেছি যে এটা পসিবল না কেন, আমরা তো কাজই করি নাই। বিগত সময়ে যারা নির্বাচিত হয়েছেন, আমি অনেক উঠান বৈঠকে জিজ্ঞাসা করেছি, আপনারা 15 বছরে যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাদেরকে দেখেছেন কিনা। মানে হাজারে একজন মানুষ বলে হ্যাঁ একদিন হয়তো দেখেছিলাম, কোথাও জরুরি প্রয়োজন ছাড়া তারা কখনো আসেন নাই। এর মূল কারণ হচ্ছে যারা বিভিন্ন সময় নির্বাচিত হয়েছেন এই এলাকা, আপনি জানেন ব্যবসা বন্ধ বেরিয়া হিসেবে প্রচুর চাঁদাবাজি হয়, ওয়ান নাইটে রাজনৈতিক ছত্রছায়ায় এগুলো হয়, এবং যারা রাজনৈতিক নেতা তাদের আশেপাশের লোকেরাই এগুলো করে। এটার মাধ্যম দিয়ে দৃষ্টিটা এবং প্ল্যানিংটা চলে যায় ওই দিকে, যার কারণে উন্নয়ন হয় না। আমি মনে করি যে এটা পসিবল, এটা সমন্বিত উন্নয়ন নিলে আধুনিক যে সওয়ারেজ ব্যবস্থা আছে, পয় নিষ্কাশন ব্যবস্থা আছে এবং জলবদ্ধতা নিরসনের যে ব্যবস্থাপনাগুলো আছে, এটা আমরা কর্মসূচি হাতে নিলে এটা পসিবল। আমি মনে করি এই সমন্বিত উন্নয়ন ব্যবস্থার মাধ্যম দিয়ে আমরা এটা অবশ্যই রিমুভ করব এবং এটা পসিবল। ইম্পসিবল বলে কোনো শব্দ নেই। আমাদেরকে হয়তো বা পুরান ঢাকা হিসেবে যে বিল্ডিংগুলো এখন আছে সেখান থেকে আরেকটু উঁচুতে নিয়ে আসতে হবে লাইনগুলো, তখন রাস্তাটা উঁচু হয়ে যাবে। সেখানে যদি আমরা পরিকল্পিতভাবে করি তাহলে হয়তো কারো নিচতলাটা কি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেখানে তো আপনি জানেন যে ভূপৃষ্ঠ যত উঁচু হচ্ছে সেই জায়গাগুলো আমাদের ভাইয়েরা মেনে নেবেন, সেটার মাধ্যম দিয়ে আমরা করব ইনশাল্লাহ। আর ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়েও আমি বলতে চাই, যেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সরকারের সমস্ত এজেন্সিকে সাথে নিয়ে জনসচেতনতা তৈরির মাধ্যম দিয়ে আমরা এটা তৈরি করতে পারি। এই জন্য আমি একটা স্লোগান ঠিক করেছি, আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা। এই স্লোগান বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। দেখেন এই সমস্যাটা কিন্তু একটা অনেক পুরনো সমস্যা এবং এটা বিশাল বড় একটি সমস্যা। এখানে আমাদের বর্ষার মৌসুম বা হালকা বৃষ্টিপাত হলেও দেখা যাচ্ছে জলাবদ্ধতা হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে পয় নিষ্কাশন এবং পানি নিষ্কাশনের যে লাইন, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম, সেটা পানির এবং সুয়ারেজের ড্রেনেজ, সেটা
অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম থাকা এবং যেটা আমি ইতিপূর্বে বলেছি আমাদের বিল্ডিং কোড অনুযায়ী যে উচ্চতার ভবন নির্মিত হওয়ার কথা ছিল, এখন এসে দেখা যাচ্ছে তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ উঁচু ভবন নির্মিত হয়েছে। কিন্তু সেই তুলনায় রাস্তা এবং রাস্তার সাথে অন্যান্য যে ইউটিলিটি কানেকশন অর্থাৎ ড্রেনেজ, সুয়ারেজ, গ্যাস কানেকশন, আদার ইউটিলিটিস সেইভাবে এটা নির্মাণ করা হয় নাই। তো আমাদের এখানে পরিকল্পনা যেটা বলেছি যে প্রথমত তো আমাদের যে এক্সিস্টিং যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটাকে আপনার মেনটেনেন্স কিছু করতে হবে এবং কিছু কিছু জায়গায় ব্লকেজ রয়েছে, সেই ব্লকেজগুলোকে ওপেন করে দিয়ে সমস্ত ড্রেনেজ সিস্টেমটাকে সচল করতে হবে। এটা একটা নিয়মিত রুটিন ওয়ার্কের অংশ, কিন্তু বেশ কিছু বছর যাবত ধরে আমরা দেখছি যে রুটিন ওয়ার্কটাও ঠিকমতো হয় নাই। তো আমরা সেই রুটিন মেনটেনেন্সের মাধ্যমে আবদ্ধ ড্রেনগুলোকে সচল করতে চাই এবং দীর্ঘমেয়াদে যেটা বলেছি আমরা এখান থেকে বিকেন্দ্রীয়করণ করে নতুনভাবে একটা পরিকল্পনার আওতায় পুরো অঞ্চলটাকে নিয়ে আসতে চাই। এই জায়গাটায় ওই যে বললাম যে সদরঘাট এবং সেই যে বুড়িগঙ্গার, এই বুড়িগঙ্গাকে আবার নতুন করে কত রকমের প্ল্যানের কথা শুনেছিলাম আমরা মাস্টার প্ল্যানের সময়, এবং সেই বুড়িগঙ্গার পাড় বাঁধাই থেকে শুরু করে সেটা এই আসনের মধ্যে পড়ে। বুড়িগঙ্গা নিয়ে ওনাদের কি প্ল্যান এবং সদরঘাট নিয়ে একটু শুনে আসতে চাই। নিয়ে বিশাল বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত অঞ্চলের জন্যেই। এটা একটা বড় মাথা ব্যথার কারণ, কারণ এই দূষণটা যে মাত্রায় চলে গিয়েছে সেটা পানি দূষণ তো হয়েছেই, পরিবেশ দূষণ হয়েছে এবং নোংরা ময়লা আবর্জনা গন্ধে সেখানে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এবং বিভিন্ন ধরনের পানিবাহিত জীবাণুর মাধ্যমে যে রোগ সংক্রমণ সেটিও বেড়ে গিয়েছে, যেটি আমাদের স্বাস্থ্য খাতের উপরে আবার চাপ তৈরি করছে। তো আমরা বুড়িগঙ্গাকে সম্পূর্ণরূপে একটা পরিশোধিত একটা কর্ম প্রজেক্টের আওতায় নিয়ে আসতে চাই, যেখানে আমরা যে কোনো ধরনের ড্রেনেজ সিস্টেমকে আমরা নদীতে ফেলার আগে সেটাকে প্রপার ট্রিটমেন্ট করে তারপরে যাতে পরিষ্কার পানিটা পরিবেশে ছেড়ে দেওয়া হয় সেই ব্যবস্থাপনাটা নিশ্চিত করতে চাই। এবং সকল প্রকার অবৈধ যে সকল ড্রেনেজ সংযোগ নদীতে দেওয়া হয়েছে সেগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। সেটার জন্যে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে ভূমিকা পালন করতে হবে। এবং আমরা সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ ডাম্পিং বন্ধ করতে চাই এবং বুড়িগঙ্গার নদীর তীর দিয়ে যে কোনো ধরনের দূষণকারী যে দূষণ করে এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে যেগুলো পলিউশন করে সেগুলোকে আমরা এখান থেকে ইটিপির মাধ্যমে যাতে তারা প্রপার ট্রিটমেন্ট করছে কিনা, তাদের কি সেই সেফটি স্ট্যান্ডার্ড তারা মেনটেন করছে কিনা সেগুলোকে আমাদেরকে এনফোর্স করতে হবে। আইন কিন্তু আমাদের দেশে রয়েছে কিন্তু সেটার প্রয়োগ নাই। তো সেইভাবে আমরা বুড়িগঙ্গাটাকে সম্পূর্ণ দূষণমুক্ত করে এমন একটা পরিবেশ করতে চাই যেখানে পর্যটক কেন্দ্র বিন্দু হিসেবে এটাকে আমরা পরিণত করতে পারবো। ইয়েস, আমি অলরেডি এটা জনগণকে বলছি যে আমরা যদি জনগণের সহযোগিতা পাই, আমরা নির্বাচিত হলে বুড়িগঙ্গাকে আমরা দখলমুক্ত করব এবং দূষণমুক্ত করব এবং সমস্ত বর্জ্য যাতে বুড়িগঙ্গাতে না যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং বুড়িগঙ্গাকে দখলমুক্ত দূষণমুক্ত করে আমরা এটাকে পর্যটন কেন্দ্রে পরিণত করব। পর্যটন কেন্দ্রে কিভাবে হবে? টেমস নদীর, লন্ডন তো টেমস নদীর তীরে অবস্থিত, সারা বিশ্বের মানুষ সেখানে যাচ্ছে। আমরা চাইলে কিন্তু এখানে একবারে মেরিন ড্রাইভওয়ে যেরকম কক্সবাজারে আছে, আমরা বুড়িগঙ্গার কোল ঘেঁষে এরকম ড্রাইভওয়ে তৈরি করে এখান দিয়ে বিরাট অংশ আপনার সদরঘাট বাবুবাজার ব্রিজ থেকে আপনার পাগলা পর্যন্ত নারায়ণগঞ্জে এরকম বড় ড্রাইভওয়ে তৈরি করে এখান দিয়ে আমরা পর্যটন কেন্দ্র তৈরি করতে পারি। তাহলে এটার মাধ্যম দিয়ে একদিক দিয়ে দূষণমুক্ত হবে, দখলমুক্ত হবে, আবার পর্যটন কেন্দ্রের মাধ্যম দিয়ে প্রচুর মানুষ এখানে আগমন ঘটবে, মানুষের জীবনমান উন্নত হবে এবং এই এলাকার মানুষের কর্মসংস্থানও তৈরি হবে। তবুও এই বুড়িগঙ্গাকে ঢেলে সাজানোর আগের অনেক রকমের প্ল্যানের কথা আমরা শুনেছি, শেষ পর্যন্ত কতটুকু কাজে লাগানো গেছে? বর্ষাকালে পানিটা কিছুটা মনে হয়, কিন্তু ঢাকার ঢাকার যত রকমের ময়লা আছে সমস্ত কিছু গিয়ে পড়ে এই বুড়িগঙ্গার মধ্যে, সেগুলো নিয়েও তারা কথা বলেছেন। এখন বিষয় হচ্ছে যে মানে ওখানকার মানুষের সাথে যখন আমরা কথা বলার চেষ্টা করেছি, আপনি যখন এই মাইক্রোফোন নিয়ে গেছেন, কেউ কি এই ঢাকার আগে যেমন ছিল এই আসনটার কথাই যদি বলেন, এখানকার আগের এমপি কে ছিল? আমরা যেটি দেখেছি ঢাকা 6 আসন 2024 আওয়ামী লীগের সময় ইলেকশন হলো, আচ্ছা এমপি ওই যে মেয়র ছিল আগে সাইদ খোকন ছিলেন। তার আগে 2018 ইলেকশনে
এভাবে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের যে দর্শকে যারা পরিস্থিতি যেমনই ছিল তার থেকে ওখানকার মানুষের অভিযোগ ছিল, মানে যখন কথা বলেছি যে আগের মতো কোনো পরিবর্তন নাই। তার মানে ওই যে প্রত্যেকটা রাস্তায় যে ফুটপাত, প্রত্যেকটা রাস্তায় যে এই মানে ড্রেনেজ ব্যবস্থা বলেন, রাস্তার উপরে ভ্যান নিয়ে ব্যবসা, এটা তো প্রত্যেকটা রাস্তায় একদম আছে। প্রত্যেকটা রাস্তায় এবং সেখানে চাঁদাবাজি হয়, কিশোর গ্যাং হয়, এখানে টাকা তোলে নিয়মিত মানুষ। সেই জিনিসটা এখন কারা করছে? আপনি জানেন যে এই আসনে বলদা গার্ডেন নামে যেখানে সংরক্ষণ করা হয়েছে যাতে ফরেস্ট ডিপার্টমেন্টের একজন পর্যটন কর্পোরেশনের ঠিক তার পাশে একটা সড়ক গলি বলবো, সেখানে একটাও সড়কবাতি নাই। তার মানে যারা এখানে পর্যটক হিসেবে আসছে তাদের নিরাপত্তা সেখানে নাই। সন্ধ্যার পরে কিন্তু কেউ ভয়েও সেসব এলাকায় স্থানীয় না হলে যায় না। সেখানে ছুরি ছিনতাই তো আছেই, তারা কথা বলেছে, আমরা অনেকে দেখে শুনেছি। আমি এ বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বলেছি, উন্নয়ন ভাবনায় জনগণের প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা আসলে শুধু কিশোরগঞ্জ না, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা হতে দেব না। আমাদের দল কখনো এই জাতীয় সন্ত্রাসী কার্যক্রম পছন্দ করে না। এক্ষেত্রে আমরা কিভাবে করব এটা আমি বলেছি, আমাদের এই কাজগুলো আমরা মসজিদ কেন্দ্রিক করব। তো মসজিদ প্রতিটা মহল্লা এবং মসজিদ কেন্দ্রিক আমরা যদি মসজিদের ইমাম, খতিব, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, পঞ্চায়েতের নেতাদেরকে নিয়ে আমরা মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী যদি কমিটি করি, যদি না এটা আমরা করব, এবং সেই সাথে প্রশাসনকে আমরা অ্যাড করব। অনেক সময় প্রশাসনের ছত্রছায়ায় কিন্তু এই অন্যায়গুলো হয়। তাহলে প্রশাসন যদি আমরা তাদেরকে ফ্রি করে দিই যে না আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা যেই হোক অন্যায়কারীকে ধরেন এবং মেজর নেন, কিন্তু প্রশাসন ধরতে পারে না কেন? রাজনৈতিক ছত্রছায়া যখন হয়, নেতাদের ভয়ে প্রশাসন এগুলো করতে পারে না। আমরা আসলে এগুলো হবে না, কারণ আমরাই প্রশাসনকে এগুলো বন্ধের জন্য উদ্যোগ নেব, সাথে জনগণকে সম্পৃক্ত করব। বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার কারণে কিন্তু সার্বিকভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এবং আমাদের সে নাগরিকদের তাদের চলাচলের একটা নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে রাস্তাঘাটে। সেখানে কিশোর গ্যাং বলতে পারেন, আবার আপনি বয়স্ক গ্যাং বলেন, যাই বলেন, সব ধরনের ঝুঁকি কিন্তু বিদ্যমান রয়েছে। এটা সম্পূর্ণ একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে হয়েছে। এবং বিগত দিনে আমরা দেখেছি যে সরকারি মানে নিষিদ্ধ আওয়ামী লীগের সরাসরি পৃষ্ঠপোষকতায় কিন্তু তারা বিভিন্ন স্থানে মাদক, চাঁদাবাজি, অস্ত্র এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার জন্যে তাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এই ধরনের সংগঠনগুলো তৈরি করেছিল, যাদেরকে দিয়ে তারা বিরোধী দলমত দমনেও কিন্তু তারা ব্যবহার করেছে। তো আমার বলার উদ্দেশ্যটি হচ্ছে যে এখানে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হয়েছিল, সেটার আফটার ইফেক্টটা আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি। তো আমরা যদি আগামী দিনে সরকার গঠন করতে পারি, তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি সেট করা হয়েছে ইতিমধ্যে, যে জনগণের নিরাপত্তাটা আমাদের দেশব্যাপী এবং অবশ্যই আমাদের ঢাকা শহরে এটাকে নিশ্চিত করা হবে। এমন একটা পরিস্থিতি আমরা চাই যেখানে আমরা বা যে কোনো বয়স্ক মুরব্বীরা বা যে কোনো শিশুরা অথবা নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ নির্বিশেষে তারা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, দিনের যে কোনো সময় যাতে তারা রাস্তা ব্যবহার করতে পারে উইদাউট এনি রিস্ক, এইটা আমরা অবশ্যই নিশ্চিত করব। এটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। 26-এর নির্বাচনে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর। আপনারা দেখছেন 26-এর নির্বাচন। 26-এর নির্বাচনে আজকে আমরা ঢাকা 6 নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে আছেন সিফাত শাহরিয়ার। মানে এই ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ ওইভাবে নাই অলরেডি বলা যায়, এবং তারা নির্বাচিত হয়ে আসলে, যেটা বলার জন্য হইলেও নিশ্চয়ই বলেছেন যে তারা নির্বাচিত আসলে কিভাবে করবেন। মশা নিয়ে এক রকমের এই ঢাকার সবচেয়ে কমন সমস্যা, যেটা সিটি কর্পোরেশন দেখে, কিন্তু আলটিমেটলি ওই এলাকার সংসদ সদস্যের উপরে মানুষের এক ধরনের প্রত্যাশা থাকে। আমি আপনাকে কিছু পরিসংখ্যান দিতে চাই। সেক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 11টি ওয়ার্ড, যেহেতু আপনি দেখবেন যে গত কয়েক বছর ধরে টানা যেসব এলাকায় সবচেয়ে বেশি মশাবাহিত রোগ এবং বিশেষ করে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কিংবা মৃত্যুর সংখ্যা মুগ্ধ হাসপাতাল গেলে দেখা যায়, বলা যায় যে 30% কিংবা কিছু কিছু থেকে 40% পর্যন্ত বেশি। এই যে ওয়ার্ডগুলোতে, এই ওয়ার্ডগুলোতে মশার সমস্যা সবচেয়ে বেশি। কারণ আপনি এই যে দেখেন, আপনি দিনের বেলা হ্যাঁ একেবারে ওই এলাকার, তবে এই ডেঙ্গু রোগের সবচেয়ে বেশি প্রকোপ কিন্তু এই
ঢাকা সিটি দক্ষিণ সিটির যেই এটা নিয়ে তো কথা বলেছেন। এখানে এটি নিয়েও ডেঙ্গু নিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে তারা কি করতে চায়। হ্যাঁ, সেটি আমরা একটু শুনতে চাই। আমি প্রথমত মনে করি যে যেই উদ্যোগগুলো সিটি কর্পোরেশন থেকে নেওয়া হয়েছে সেখানে সেগুলো যথাযথভাবে সেগুলোকে কার্যকর করা হয় নাই, বা যে উদ্যোগগুলোকে ইমপ্লিমেন্টেশনের স্টেজে অনেক ধরনের আমরা ফল্ট পেয়েছি। এর মধ্যে যেমন আপনার দুর্নীতির ফলে যেই মশার ওষুধটা ব্যবহার করা হচ্ছে, যে ইনসেকটিসাইড এবং লার্ভিসাইড, সেটা সঠিক পরিমাণে সঠিকভাবে এবং সঠিক স্থানে ব্যবহার করা হচ্ছে না। কোনো কোনো জায়গায় দেখা গিয়েছে যে এখানে কেরোসিন মিশিয়ে দেওয়া হয়েছে, পানি মিশিয়ে সেটাকে একটা দুর্নীতির আশ্রয় নিয়ে সেখান থেকে অর্থ লুটপাট করা হয়েছে। তা আমরা আমাদের যে রুটিন কাজগুলো সেগুলোকে আগে আমাদেরকে ঠিক করতে হবে, তারপরে আমাদের প্রয়োজনীয় আরও যদি উন্নত কোনো টেকনোলজি থেকে থাকে যেটার মাধ্যমে এই সমস্যা নিরসন করা সম্ভব, সেটা অবশ্যই আমরা এক্সপ্লোর করব। এবং যেই সকল দেশে ডেঙ্গুর প্রকোপ বেশি এবং ডেঙ্গুর প্রবণতা বেশি, এখানে আপনারা জেনে থাকবেন 2018 অথবা 19 সালে সম্ভবত যখন ভয়াবহ একটা ডেঙ্গু মহামারী ছড়িয়ে পড়েছিল ঢাকায়, তখন জাতিসংঘের যে স্বাস্থ্য, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের একটা কিন্তু পরামর্শ ছিল, কিন্তু সেই পরামর্শটা পরবর্তীকালে সেটা সঠিকভাবে পালন করা হয় নাই বা সেটিকে মানা হয় নাই। তো আমরা সেই কাজগুলোকে ইতিমধ্যেই তো সমস্যা চিহ্নিত, আমাদের সমস্যাগুলো কোথায় সেটাও চিহ্নিত রয়েছে, কিন্তু অব্যবস্থাপনা এবং দুর্নীতি এবং বিগত সরকারের কোনো দায়বদ্ধতা না থাকার ফলে জনগণের কাছে এই সমস্যাগুলোর সমাধান হয় নাই। তাই আমরা আগে আমাদের যে দুর্নীতিকে রোধ করতে চাই এবং সঠিকভাবে আমাদের যে বর্তমান এক্সিস্টিং সিস্টেমটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। আমরা বলেছি গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা গড়ব, গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা আমরা চাই, এবং এটা নিয়ে আমরা জনগণকে সম্পৃক্ত করব। দেখেন, যদি আপনি শুধু সরকারের কাছ থেকে সাপোর্ট চান, শুধু সিটি কর্পোরেশন থেকে চান, তাহলে কিন্তু সব কিছু করা সম্ভব না। আমার বাড়ি, আমার ছাদ বাগান, এটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমার। এর জন্য আমরা জনসচেতনতা তৈরির জন্য ক্যাম্পেইন চলতে থাকবে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। এটা দলীয়ভাবেও চলবে, সামাজিকভাবেও চলবে। এটার মাধ্যম দিয়ে দেখবেন যে আমরা এই কর্মসূচি নেব। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এখনই আমরা বিভিন্ন অলিতে গলিতে, যেহেতু সিটি কর্পোরেশনের কিছু সীমাবদ্ধতা আছে, এজন্য আমাদের দলীয়ভাবে কিন্তু আমাদের সমাজ কল্যাণের কাজের অংশ হিসেবে এখনই আমরা মশক নিধন থেকে শুরু করে নিয়ে গ্রিন অ্যান্ড ক্লিন করার জন্য বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা স্কুল কেন্দ্রিক করেছি, মসজিদ কেন্দ্রিক করেছি, বিভিন্ন অলিগলিতে করেছি। এবং আগামী দিনে যদি জনগণ আমাদেরকে ক্ষমতায়ন করে, আমরা কি করব, জনগণের সেবক হিসেবে জনগণের এই সেবাগুলো নিশ্চিত করলে আমি মনে করি ডেঙ্গু থেকে মুক্তি পাবে জনগণ। তবে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা, আমাদের এখানে কোনো হাসপাতাল নেই। আমাদের আধুনিক একটা হাসপাতাল আমাদেরকে করতেই হবে। অনেকে বলে আমাকে যে ভাই, আপনি তো একটা আধুনিক হাসপাতাল করার স্বপ্ন দেখেন, তো কি কোথায় করবেন, এখানে তো জায়গা নাই। হ্যাঁ, জায়গা আছে, দখলে আছে। আমরা দখলমুক্ত করে সরকারি জায়গায় এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে একদিকে ট্রিটমেন্ট, অন্যদিকে গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকার মাধ্যম দিয়ে জনগণকে ইনভলভ করে এই কর্মসূচি বাস্তবায়ন করব। একটু আগে যেটা বলছিলাম যে আপনার চাঁদাবাজি নেই, সেটা নিয়ে কি কেউ মুখ খোলেন? চাঁদাবাজি নিয়ে আমাদের সাথে দু একজন ব্যবসায়ী কথা বলেছে, তবে অন ক্যামেরায়। তারা যেটি বলছে যে চাঁদাবাজির কেবলমাত্র হাত বদল হয়েছে, তারা আগের মতোই চাঁদা দিচ্ছে, শুধু মানুষের চেহারাটা পরিবর্তন হয়েছে। দলীয় পরিচয় নাকি এটা? তারা যেটি বলছে যে 5 তারিখের পরে প্রথমত শুধুমাত্র দলীয় পরিচয় এসেছে তা না, তারা বলছে যে যেভাবে সুযোগ পেয়েছে, ভাই ব্রাদার গ্রুপ, এখন আবার একটা শেপে আসছে। এখন যেটা হচ্ছে যে এখন তারা আবার কমন চরিত্র দেখছে। কয়েক মাস যাবৎ তারা দেখছে যে না, তারাই নিচে, তবে চাঁদাবাজিটা হচ্ছে, বিভিন্নভাবে চাঁদাবাজিটা হচ্ছে। এটি নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, শুধুমাত্র বিএনপির প্রার্থী না, জামাতের প্রার্থীকে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, শুনি। 5ই আগস্টের পর আজকে যে কথাটি বলা হচ্ছে, যখন ব্যাপক হারে অভিযোগ উঠলো এবং আমাদের দলের উপরে সরাসরি অঙ্গুলি হেলন করা হলো, তখনও কিন্তু আমি এই কথাটি বলেছি যে এখানে একটা সিস্টেম্যাটিক একটা
চাঁদাবাজির একটা সিস্টেম তৈরি করে রাখা হয়েছিল, সেই সিস্টেমটাকে তো ভাঙতে হবে। তারপরে আমি মনে করি যে এইটার দৌরত্বটা কমানো যাবে এবং এটা আইন শৃঙ্খলা বিষয়ে আমাদের কিন্তু এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7-8 হাজার বহিষ্কার করলেও অন্য কোনো দল থেকে একজন বহিষ্কার তো দূরের কথা, একটা শোকজ পর্যন্ত করা হয়নি, এমনকি তারা পুরোপুরি তারা অস্বীকার করে যাচ্ছে। তো আমি মনে করি এটাও একটা তাদেরকে আবার রিকনসিডার করা উচিত, যেটা রং সেটাকে রং বলা উচিত, রাইটকে রাইট বলা উচিত। তো ভবিষ্যতে যদি আমরা দায়িত্ব পাই রাষ্ট্র পরিচালনার অথবা সরকার গঠনের, যেভাবে আপনি বলেন না কেন, অবশ্যই আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব এবং কোনো একটা ব্যক্তি যাতে 1 পয়সাও চাঁদা কাউকে না দিতে হয় সেটা আমরা নিশ্চিত করার জন্য অন্তত ঢাকা 6 বলেন বা ঢাকা দক্ষিণে আমি সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। আমরা যতটুকু দেখি চাঁদাবাজির সাথে সবসময় রাজনৈতিক দলের নেতাকর্মীরা, রাজনৈতিক ছত্রছায়া এবং প্রশাসনিক ছত্রছায়া এগুলো হয়। ফুটপাত দখলও হয়, আবার চাঁদাবাজিও সেখান থেকে হয়, মার্কেটগুলোতেও হয়, এবং ওয়ান নাইটে কোটি কোটি টাকার চাঁদা এই ঢাকা 6 থেকে ওঠে। তো যার কারণে মানে যারা এটা করে, এটা ওপেন সিক্রেট, আমি কারোর নাম নিতে চাই না, এটা সবাই জানে। তবে আমরা যদি এখানে জনগণের ভোটে নির্বাচিত হই, আমাদের ম্যান্ডেট হচ্ছে আমরা কোনো চাঁদাবাজি করতে দিব না। সরকারের অনেকগুলো খাস জায়গা আছে, সরকারি জায়গা আছে,